হয়েছিল অ্যাকচুয়াল যদি একটু বলেন, আপনারা 24 ঘন্টা জেলে আটকে ছিলেন, কি হয়েছিল? না আমরা সমাজ বিরোধী, না আমরা দাগী আসামি, না আমরা সমাজের ভিন্ন জাতের, ভিন্ন বর্ণের, ভিন্ন ধর্মের মানুষের সাথে এমন বিষয়ে আন্দোলন করছি যাতে সংঘাত হবে, এরকম কোনো ব্যাপার নয়। আমরা আমাদের দেশের সংবিধানের পূর্ণ মর্যাদা দিয়ে একজন দেশবাসী হিসাবে, দায়িত্বশীল নাগরিক হিসাবে আমরা কলকাতাতে ওয়াকফ সংশোধনী আইন 2025কে বাতিল করার জন্য যেভাবে ফেক ST/SC সার্টিফিকেটের রমরমা হয়ে যাচ্ছে, আপনারা শুনলে অবাক হবেন। সারা পশ্চিমবাংলায় মনে হয় 1 কোটি SC সমাজের মানুষ আছে কি জানা নাই, কিন্তু 1.5 কোটি SC সার্টিফিকেট প্রোভাইড অলরেডি হয়ে গেছে। অর্থাৎ যারা নন ST তারাও ST সার্টিফিকেট নিয়ে ST কোটায় যে সুবিধাগুলো আছে সেগুলোকে ভোগ করছে। এটা তো অনৈতিক। কদিন আগে একটা সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল, মুসলিম সম্প্রদায়ের মানুষ ST রিজার্ভেশন দিতে চাকরি করছে, কেন করবে? ব্যানার্জি টাইটেল ST কোটায় চাকরি করছে, দাস টাইটেল ST কোটায় চাকরি করছে। এই যে ফেক ST সার্টিফিকেটের রমরমার জন্য SC ঠিক একইভাবে উচ্চবর্ণের মানুষ SC কোটায় চাকরি করছে। এ ধরনের অনেক জ্বলন্ত উদাহরণ আছে। তো এইগুলো বাতিল করতে হবে। এই নিয়ে OBC নিয়ে যে জলঘোলা চলছে, আজকে যদিও কোর্টের অর্ডার হয়েছে, জয়েন্টের রেজাল্ট পাবলিশ হচ্ছিল না এই জটিলতা নিয়ে। এই জটিলতা কেন হবে? OBC নিয়ে মুসলিম হিন্দুদের মধ্যে একটা ভেদাভেদ তৈরি করা হচ্ছে। আমরা ওরা হচ্ছে। আর আমরা কি বলছি? সায়েন্টিফিক ওয়েতে ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট যেটা আছে সেটাকে মান্যতা দিয়ে প্রকৃত সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, যারা ইনক্লুড হচ্ছে তাদেরকে OBCর মধ্যে রাখা হোক। যে 17% রিজার্ভেশন আছে 10 আর 7, সেটা ঠিকঠাক করা হোক। রাজ্য সরকার নতুন যে OBC লিস্ট বার করেছে, চরম অন্যায় কাজ করেছে। OBC A থেকে OBC B তে পাঠিয়েছে। শেরশাবাদিয়া আরো যে সমস্ত জনগোষ্ঠীর মানুষজন আছে তারা যারা এতে ছিল OBC তাদেরকে OBC B তে পাঠিয়েছে, আবার B থেকে কিছু ধরে এতে ঢুকিয়েছে। এই যে হচপচ করে দেওয়া, এটা বন্ধ করতে হবে। সঠিকভাবে সায়েন্টিফিক ওয়েতে তদন্ত মানে আপনার সার্ভে করতে হবে। ওই 10টা বাড়িতে গিয়ে স্যাম্পেল সার্ভে করলো আর ঘোষণা করে দিলে তো এটা নয়। এখানে মূল স্রোতে আসার বিষয় আছে। ডোর টু ডোর যেতে হবে, প্রত্যেকটা ফ্যামিলিকে কন্ট্যাক্ট করতে হবে, তারপরে সেটাকে ইনক্লুড করতে হবে। তা না করে করেছে বারবার কোর্টের কাছে ধাক্কা খাচ্ছে। এই আর হিন্দু মুসলমানের মধ্যে একটা টেনশন, ভেদাভেদ তৈরি হচ্ছে। একটা সম্প্রদায় আর বিজেপি তো আছেই, শুভেন্দু অধিকারী তো আছেই, রেড়ে করে উঠছে নাকি সব মুসলমানদেরকে দিয়ে দিচ্ছে। অ্যাকচুয়াল মুসলিম হিন্দু সবাই আছে ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্তের হাত থেকে বাঁচানোর জন্য আমাদের ধর্ণামন ছিল। SIR এর নামে যেভাবে নাগরিককে আতঙ্কিত করা হচ্ছে, দেশ থেকে তাড়িয়ে দেবে, ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ে যাবে, ডিভোটার করে দেবে, আর বিজেপি যেভাবে হয়রানি করার জন্য হুমকি দিচ্ছে। 1.5 কোটি নাকি রোহিঙ্গা আছে। ইউনাইটেড নেশন বলছে সারা পৃথিবী জুড়ে 24 লক্ষ মতো রোহিঙ্গা আছে, যার মধ্যে 10 লাখ শুধু বাংলাদেশে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে অল্প অল্প করে রোহিঙ্গা আছে। আর আমাদের দেশের স্বরাষ্ট্র দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী 30,000 রোহিঙ্গা আছে, যেটার শরণার্থীর হিসাবে তাদেরকে ট্রিট করে। অনেকের কাছে UN এর কার্ডও আছে, শরণার্থীর কার্ড আছে। তো প্রশ্ন হচ্ছে এখানে, আমি ধরছি 30,000ই যদি ইললিগালি আসে, তার জন্য তো ফরেনার্স অ্যাক্ট আছে। কিন্তু যেভাবে শুভেন্দু অধিকারী 1.5 কোটি মানে রোহিঙ্গা আছে তাড়িয়ে দেওয়া হবে, তাহলে 1.5 কোটি রোহিঙ্গা আছে এটা ভারত সরকারও স্বীকার করছে না। ভারত সরকারের গুরুত্বপূর্ণ একটা দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, তিনারা বলছেন 30,000 আছে। সেই 30,000-এর মধ্যে সব থেকে বেশি রোহিঙ্গা কোন রাজ্যে আছে? দিল্লিকে এখন কন্ট্রোল কারা করে? দিল্লি সরকারে আছে বিজেপি, আর দিল্লি পুলিশকে কন্ট্রোল করেও আবার সেন্ট্রাল হোম মিনিস্ট্রি, সেখানেও বিজেপি আছে। তাড়াতে পারছে না কেন? তৃতীয় যে রাজ্যটা আছে
রোহিঙ্গা সব থেকে বেশি, তার নাম হচ্ছে হরিয়ানা। তাহলে হরিয়ানায় কোন সরকার আছে? বিজেপি সরকার। ফোর্থ যে রাজ্যটা আছে, সেকেন্ড কি আছে আমার এই মুহূর্তে মাথায় আসছে না, এটা বলতে পারছি না। ফোর্থ র্যাঙ্কে যেটা আছে, সব থেকে বেশি রোহিঙ্গা আছে যে রাজ্যের মধ্যে, চতুর্থ নম্বরে যেটা আছে সেটার নাম হচ্ছে অসম। হেমন্ত বিশ্ব শর্মা খুব হই হই করছে, বাংলা ভাষায় কথা বলে নাকি বিদেশি চিহ্নিত করতে পারবে। বাঙালি বিদেশি একটা সরকার চলছে অসমে, তার রাজ্যে আছে শুভেন্দু অধিকারী কথা বলছেন। ফিফথ র্যাঙ্কে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। এখানে আমি যদি অ্যাভারেজ যদি 5,000 করে থাকে, 6,000 করে থাকে, তাহলে 30,000, তারপরও আমাদের রাজ্যকে দেখে দিচ্ছে। আমরা বারবার বলেছি যে রাজ্য সরকার এই তথ্য দেয় না, রাজ্য সরকার আপনার যে পার্টি চলছে তারা তথ্য দেয় না। কিন্তু আমাদের বক্তব্য যে এসআইআর এর নামে যেভাবে আতঙ্কিত বা হয়রানি করার চেষ্টা হচ্ছে, আমরা বিহারে দেখলাম জীবিত আছে তাকে মৃত দেখিয়ে ডি ভোটার বানিয়ে দিয়েছে। এটা চরম অন্যায়। বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করা হচ্ছে, চরম অন্যায়। তো এই ধরনের অন্যায় কোনোভাবে মেনে নেওয়া যাবে না। তাই আমাদের ডিমান্ড ছিল, আজকেও ডিমান্ড আছে, আগামীতেও থাকবে যতদিন এটা শুধরাচ্ছে, যে এসআইআর এর নামে ডি ভোটারের যে চক্রান্ত চলছে সেটা বন্ধ করতে হবে। তাই নিয়ে আমাদের ধর্মমঞ্চ ছিল। আমাদের ধর্মমঞ্চে আর একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল, যেটা সময়ের দাবি। রাজ্যের মুখ্যমন্ত্রী অলরেডি ঘোষণাও করেছেন নাকি 5,000 টাকা করে দেবে। এই 5,000 টাকাতে সমাধান হয় না পরিযায়ী শ্রমিকদের। এখানে শ্রমের মূল্যায়ন হয় না বলে ভিন্ন রাজ্যে যাচ্ছে, এখানে কাজ নাই বলে ভিন্ন রাজ্যে যাচ্ছে। এখানে নিয়ে আসলে তারা না খেতে পেয়ে মরবে। আজকে ডেটে 5,000-এ কি হবে? এই মূল্য বৃদ্ধির সময় 5,000-এর কিছু কাজ আছে? আমাদের লড়াইটা হচ্ছে রোগীর বিরুদ্ধে আমরা নয়, আমরা রোগের বিরুদ্ধে। আর রাজ্য সরকার রোগীর বিরুদ্ধে চলে যাচ্ছে, অর্থাৎ এই পরিযায়ী শ্রমিকদের সমস্যা চলে ফিরিয়ে আসো। ফিরিয়ে নিয়ে আসার পক্ষে আমি বিপক্ষে নয়, নিয়ে এসে আমি তাদের জন্য কি করতে পারছি, আগে সেই স্ট্রাকচার, সেই পরিকাঠামো আমাদের আছে কি? আমাদের রাজ্যের স্কিল লেবারদের মিনিমাম ওয়েজেস হচ্ছে 450 টাকা। আপনি তামিলনাড়ু চলে যান, কেরলাতে চলে যান, কর্ণাটকাতে চলে যান, একটা রাজমিস্ত্রি সেখানে প্রায় 1,600 টাকা, 1,500 টাকা কাজে কেরলে কাজ করছে, আর আমাদের রাজ্যে সেটা 750 টাকার নিচে। একটা ওখানকার আপনি শ্রমিক দেখুন, যদি চলে যায় 1,000 টাকা পার ডে ইনকাম করছে, মাস গেলে সে 30,000 টাকা ইনকাম করবে। আর আমাদের রাজ্যে একটা রাজমিস্ত্রির জোগাড়ের কত? 350 টাকা খুব বেশি হলে। তো এই যে ডিফারেন্স, প্রায় 3 ডবল কম ডিফারেন্স, এত কম, সেই এই যে সমস্যা তৈরি হচ্ছে, আমরা ওই জন্য